নানা ভোগান্তি আর বিড়ম্বনা শেষে হজ করে দেশে ফিরলেও দিনের পর দিন অপেক্ষা করে অনেক হাজি পাচ্ছেন না নিজের লাগেজ। কর্তৃপক্ষ বলছে তারা কিছুই জানেন না। চট্টগ্রামে ইসলামী সংগঠনগুলোর মধ্যে গোপন আতাতের অভিযোগ। অস্ত্র তৈরির প্রশিক্ষণও একই জায়গায়, কারিগরদের সন্ধানে মাঠে নামল পুলিশ। গ্রিন টেকনোলজিকে কাজে লাগিয়ে এখন দেশেই নির্মাণ করা হচ্ছে পরিবেশ বান্ধব কারখানা ও আবাসিক ভবন। নিরাপদ আবাসনের নিশ্চয়তা দেবে জানালেন উদ্যোক্তারা। সিলেটে কাজিরবাজার সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে আগামীকাল। ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এবং শরীয়তপুরে পেটের দায়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরছেন জেলেরা। লোকবল সংকট ও দ্রুতগামী নৌযান না থাকায় ব্যর্থ হচ্ছে অভিযান, বলছে মৎস্য বিভাগ। সময় সংবাদের সঙ্গে আছি আমি সজল দাস। নানা ভোগান্তি আর বিড়ম্বনাকে সঙ্গী করে হজ শেষে দেশে ফেরার পরও স্বস্তিতে নেই হাজিরা। দীর্ঘ 5 দিন, কেউ কেউ তারও বেশি সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগমনী টার্মিনালে দিন কাটাচ্ছেন নিজের লাগেজের অপেক্ষায়। দিনের পর দিন এ অবস্থা চললেও হজ কর্তৃপক্ষ বলছেন তারা এ বিষয়ে কিছুই জানেন না। তবে অভিযোগ পেলে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন তারা। বিমানবন্দর ঘুরে এসে হাজিদের এই বিড়ম্বনার কথা আরও জানাচ্ছেন জুনায়েদ আল হাবিব। 2 তারিখ থেকে এখানে আমরা আছি এই বিমানবন্দরে, খুবই কষ্টতে আছি আমরা, এখনো আমরা ব্যাগ ট্যাগ পাই নাই। আর আমরা পড়ে আছি এই জন্যই আমাদের ছলবলের জন্য কিছু বাজার টাজার আছে, আমরা খুবই দুঃখে পড়ে গেছি। হজ থেকে ফিরে পবিত্র ভূমির খেজুর আর জমজমের পানি পরিবারের পাশাপাশি এলাকাবাসীর মধ্যে ভাগাভাগি করতে কার না ইচ্ছে করে, এরাও ব্যতিক্রম নয়। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, শত বিড়ম্বনা মোকাবেলা করে দেশে ফিরতে পারলেও নিজের লাগেজটি পাননি এখনো। গত 5 দিন ধরে বিমানবন্দরে এক কাপড়ে কোনো রকম খেয়ে লাগেজের অপেক্ষায় দিনাতিপাত করছেন প্রায় 100 হাজি। আর প্রতিনিয়তই কেউ না কেউ পড়ছেন এই লাগেজ বিড়ম্বনায়। আমরা 2 তারিখে এখানে আসছি, এখানে আমরা এখানে পড়ে আছি, আমরা কোনো মাল সামনা পাচ্ছি না। বলে এই ফ্লাইটে আসবি না ওই ফ্লাইটে আসবি। বাংলাদেশ বিমানটা এটাই মার দিচ্ছে বেশি, সৌদি আরব যেটা আসতেছে সুন্দরভাবে পাচ্ছে না। আমার মক্কা মদিনার সে বড় হজ আমার এখানে, বুঝছেন? আমরা খেতে পাচ্ছি, নিতে পারছি। 2-3 দিন পর্যন্ত আমরা নিজের টুকটাক যাই খাচ্ছি। সীমাহীন দুর্ভোগের মধ্যে দিনের পর দিন বিমানবন্দরে লাগেজের অপেক্ষা করলেও হাজিদের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত হজ ক্যাম্পের কর্মকর্তাদের দেখা মিলল অনেকটা খোঁজ গল্প করেই সময় পার করছেন তারা। বললেন হাজিদের এই দুর্ভোগের বিষয় কিছুই জানেন না, তবে গণমাধ্যম কর্মীদের কাছে বিষয়টি জানতে পেরে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন এই কর্মকর্তা। এই বিষয়টা আসলে আমার জানা নেই। আমি আমার যে 2 তারিখ যে লাগেজ পাই না, আমরা বিমান কর্তৃপক্ষের সাথে কথা বলে দেখব। আমাদের কাছে যদি কমপ্লেন যারা এখানে কিছু করে থাকেন, সেই ক্ষেত্রে আমরা সরাসরি যোগাযোগ করে আমরা এটা তদারকি করছি। পবিত্র মক্কার দুঃসহ স্মৃতিকে সঙ্গী করে যে হাজিরা দেশে ফিরতে পেরেছেন তাদের প্রশ্ন, আর কত কষ্ট করতে হবে তাদের। বাড়িতে অধীর অপেক্ষায় যে স্বজনরা লাগেজ নিয়ে যেতে চান তাদের কাছে কি নেতা বাড়িটা খারাপ হইব, তারা তো অবশ্যই, আমরা তো চাইলে করি ছেলে পেলে মা বাপ অবশ্যই জিনিসপত্র নিয়ে দেন, তা আমরা নেতা কি দেবো? আমরা বলি যে আমাদের মালপত্র দেন, ওই লাগেজগুলি দেন, ওনার কাছে দিব 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 দিব, কবে হবে এ পর্যন্ত কোনো কিছু খোঁজ নেয় না। দিনের পর দিন এভাবে অপেক্ষার প্রহর গুনলেও তাদের খোঁজ পর্যন্ত নেন না কর্তৃপক্ষ, এমন অভিযোগ রয়েছে হাজিদের। জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা। বন্দরনগরী চট্টগ্রামে জেএমবি, হুজি, হিজবুত তাহরীরের মতো নিষিদ্ধ জঙ্গি সংগঠনের পাশাপাশি ইসলামী সংগঠনগুলোর মধ্যে গোপন আতাতের অভিযোগ উঠেছে। বিশেষ করে গ্রেনেড বানানো এবং তার ব্যবহারের ক্ষেত্রে এই আতাত হয়েছে বলে সন্দেহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। সম্প্রতি এসব সংগঠনের আস্তানা থেকে উদ্ধার করা গ্রেনেড ছিল একই রকম। এই অবস্থায় এসব গ্রেনেডের কারিগরদের সন্ধানে মাঠে নেমেছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গত 2 বছরের বেশি সময় ধরে চট্টগ্রামে জঙ্গি সংগঠন জেএমবি, হরকাতুল জেহাদ হুজি, হিজবুত তাহরীর এবং শহীদ হামজা ব্রিগেডের বেশ কটি আস্তানায় হানা দিয়েছে র্যাব ও পুলিশ। সেসব আস্তানা থেকে উদ্ধার করা হয় উচ্চ ক্ষমতা সম্পন্ন হাতে তৈরি বোমা এবং গ্রেনেড। এমনকি আলোচিত সমালোচিত হেফাজতে ইসলাম নিয়ন্ত্রিত লালখান বাজার মাদ্রাসা থেকেও উদ্ধারকৃত গ্রেনেড ছিল একই রকম। মূলত লোহার পাইপ, বল বিয়ারিং এর মতো দেশীয় প্রযুক্তি এবং উপকরণ ব্যবহার করে তৈরি করা হচ্ছে এসব গ্রেনেড। জঙ্গি গোষ্ঠী যাদের কাছ থেকে আমরা বোমা উদ্ধার করেছি, হেফাজতের কাছে কিংবা এর আগের ঘটনা জেএমবির কাছে একই ধরনের বোমা, আমার মনে হয়
যে এর হয়তো একই জায়গায় তৈরি হয় এবং সেখান থেকে হয়তো তাদের কাছে সাপ্লাই আসে, এরকমটি হওয়ার একটা সম্ভাবনা আছে। হয়তো একই জায়গা থেকে প্রশিক্ষিত হয়ে তারা বিভিন্নভাবে তারা বিভক্ত হয়ে গেছে, সেই কারণে যে তাদের যে বোমা তৈরির যে উপাদান এবং উপকরণ সবকিছু হয়তো একই। গত সোমবার নগরীর কর্ণফুলী খোয়াজনগর এলাকায় জেএমবির আস্তানা থেকে উদ্ধারকৃত গ্রেনেডও ছিল একই ধরনের। তাই পুলিশের ধারণা জঙ্গি সংগঠনগুলোর লক্ষ্য এবং উদ্দেশ্য এক হওয়ায় গ্রেনেড তৈরির প্রশিক্ষণও চলছে একই জায়গায়। কারিগর যদি একজনই হয়ে থাকেন বা একই ধরনের একই মানের হয়ে থাকেন, সেক্ষেত্রে বিভিন্ন জায়গায় বোমাগুলো পাওয়া গেলে সেটার ভিতরে সাদৃশ্য থাকতে পারে। এই অবস্থায় এসব গ্রেনেড তৈরির কারিগরদের সন্ধানে নেমেছে পুলিশ। যারা বোমার কারিগর, এই ধরনের বোমা কোথায় তৈরি হয়, কিভাবে এই জঙ্গিদের হাতে আসে, এই বিষয়ে আমাদের অনুসন্ধান অব্যাহত আছে এবং আমরা এই বিষয়ে এদেরকে ধরার জন্য চেষ্টা করে যাচ্ছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা জানান, আগে জঙ্গি সংগঠনগুলো বড় সাইজের বোমা ব্যবহার করলো, নানা ঝুঁকির কারণে এখন ছোট সাইজের উচ্চ ক্ষমতা সম্পন্ন গ্রেনেড তৈরি করছে। গত 23 সেপ্টেম্বর রাতে টাকা ছিনতাই করতে গিয়ে গ্রেনেড বিস্ফোরণে মারা গিয়েছিল 2 জন জেএমবি সদস্য এবং এক ব্যবসায়ী। গত বছরের ফেব্রুয়ারি মাসে লালখান বাজার মাদ্রাসায় মারা যায় আরো 3 জন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বিদেশি নাগরিক হত্যার ঘটনা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে বলে কূটনীতিকদের আশ্বস্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিভিন্ন দেশের উদ্বেগের পরিপ্রেক্ষিতে গতকাল বিকেলে ঢাকায় অবস্থানরত কূটনীতিকদের উদ্দেশ্যে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র আগেই বাংলাদেশকে সতর্ক করেছিল বলেও স্বীকার করেন পররাষ্ট্রমন্ত্রী। এদিকে কূটনীতিক এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করায় বৈঠকে সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান ব্রিটিশ হাইকমিশনার। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফর বাতিল। 1 সপ্তাহের ব্যবধানে 2 বিদেশি নাগরিক খুন। ঘটনার আগে পরে পশ্চিমা বেশ কটি দেশ বাংলাদেশে অবস্থানরত তাদের নাগরিকদের চলাফেরায় সতর্কতা জারি করে, জানায় উদ্বেগ আর উৎকণ্ঠা। এই অবস্থায় জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিয়ে দেশে ফেরার একদিনের ব্যবধানে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজন করে ব্রিফিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিক, দাতা সংস্থার প্রতিনিধিদের। দুপুর নাগরাতেই রাষ্ট্রীয় অতিথি ভবনে একে একে যোগ দেন রাষ্ট্রদূতরা। পররাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রীর পাশাপাশি এই বৈঠকে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানরাও। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। স্বীকার করেন, আগেই যুক্তরাষ্ট্র সতর্ক করেছিল বাংলাদেশ সরকারকে। সেটা তো যেটা দিয়েছিল সেটা ঠিকই আছে, কিন্তু সেইখানে তো হয় নাই। আসলে তো যারা এসব করে তারা কিন্তু ওই বলে একটা করে আরেকটা, হয়তো বললো যে এই জায়গাতে আমরা আক্রমণ করব, কিন্তু করলো আরেক জায়গায়। তো এইভাবেই তারা অপারেট করে। রাষ্ট্রদূতরা নিশ্চিত থাকতে পারেন যে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে, এবং শুধু ঢাকা নয়, শুধু ডিপ্লোম্যাটিক এরিয়া না, বাড়িধারা, গুলশান, বনানী নয়, সারা দেশে যেখানে বিদেশিরা আছেন সেই জায়গাগুলো সহ অনেক প্রত্যন্ত অঞ্চলে অনেক বিদেশি কাজ করেন, তাদের নিরাপত্তার জন্য সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং যা করা দরকার আমরা সবই করছি। বাংলাদেশ সরকার বিদেশিদের নিরাপত্তায় গুরুত্ব দেয় বৈঠকে কৃতজ্ঞতা জানান কূটনীতিক কোরের ডিন রবার্ট গিবসন। দুই বিদেশি নাগরিক হত্যার প্রেক্ষাপটে এদেশের নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে আমাদের অবহিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী। তারা এখানে অবস্থানরত বিদেশি নাগরিকদের নিরাপত্তায় যে পদক্ষেপ নিয়েছেন তাতে আমরা সন্তুষ্ট। সন্ত্রাসবাদ একটি অভিন্ন সমস্যা, তাই একে প্রতিহত করতে দরকার সমন্বিত পদক্ষেপ। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে 2 বিদেশি নাগরিক হত্যাকাণ্ডে সুষ্ঠু তদন্ত করে দোষীদের খুঁজে বের করা হবে। মোট 45টি দেশের রাষ্ট্রদূত যোগ দেন মঙ্গলবারের এই বৈঠকে। পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ব্রিফিংয়ে বাংলাদেশে আইএস কিংবা আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের অস্তিত্ব অস্বীকার করা হলেও কূটনীতিকরা বলছেন জঙ্গিবাদ যেহেতু একটি বৈশ্বিক বিষয়, তাই এটি দমনে বাংলাদেশকে সঙ্গে নিয়ে কাজ করতে চান তারা। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। জাপানি নাগরিক হোসে কুনিওর লাশ গ্রহণ করতে জাপান সরকারের 4 সদস্যের একটি প্রতিনিধি দল এখন রংপুরে অবস্থান করছেন। গত রাত 8:15টার দিকে তারা রংপুর মেডিকেলের মর্গে প্রায় 1.5 ঘন্টা কুনিওর লাশ পর্যবেক্ষণ করেন। এ সময় তাদের সঙ্গে ছিলেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জাকির হোসেন, ফরেনসিক বিভাগের চিকিৎসক রবিশঙ্কর মণ্ডল ও অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক। এর আগে গতকাল বিকেলে জাপানের এই প্রতিনিধি দলটি অতি গোপনীয়তা রক্ষা করে রংপুরে আসেন। তারা হোসে কুনিওর হত্যাকাণ্ডের ঘটনাস্থল কাউনিয়া উপজেলার
কাচু আলুটারি গ্রামে পরিদর্শন করেন। এরপর তারা পুলিশ সুপার আব্দুর রাজ্জাকের সঙ্গে বৈঠক করে লাশ হস্তান্তর সংক্রান্ত প্রয়োজনীয় দাপ্তরিক কার্যক্রম সম্পন্ন করেন। তবে লাশ হস্তান্তরের বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। গত শনিবার সকাল 10:30টার দিকে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে নিহত হন জাপানি নাগরিক হোসে কুনিও। সময় সংবাদে আরো থাকছে। টেলিভিশনের অনেক অনুষ্ঠানের প্রভাব পড়ছে শিশু কিশোরদের মনে। প্ররোচনা যোগাচ্ছে আত্মঘাতী সিদ্ধান্তেরও। অভিভাবকদের নজরদারি আর রাষ্ট্রের নির্দেশনার তাগিদ। জাতিসংঘ ঘোষিত মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল এমডিজি লক্ষ্যমাত্রা অর্জনের মতো টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জন করতে পারবেন বলেও মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর আগারগাঁওয়ে গতকাল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠকে একথা বলেন প্রধানমন্ত্রী। বৈঠকে চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 7% অর্জন সম্ভব হবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার অংশ হিসেবে পরিবেশ রক্ষায় অসামান্য অবদান রাখায় সম্প্রতি জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ সম্মাননা চ্যাম্পিয়ন অব দ্য আর্থ গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সম্মাননা আগামীতে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনেও বাংলাদেশকে উৎসাহ যোগাবে বলে মনে করেন প্রধানমন্ত্রী। সকালে একনেক বৈঠকে এসব কথা বলেন তিনি। এ সময় উন্নয়ন অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় মন্ত্রী পরিষদ সদস্য এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশের জনগণের সমর্থন সেটা আমরা পেয়েছি, যে কারণে আজকে এই যে অর্জনগুলো তো আমার না, এটা আপনাদের সকলে, আর এটা তো আমরা উৎসর্গ করে দিয়েছি বাংলাদেশের জনগণকে। তো আমি আপনাদেরও ধন্যবাদ জানাই যে এই যে সহযোগিতা আপনারা করে যাচ্ছেন, কারণ আমার একটাই তো লক্ষ্য যে বাংলাদেশটাকে একটা মর্যাদাশীল দেশ হিসেবে প্রতিষ্ঠা করা, বাংলাদেশের আত্মসহযোগী উন্নতি করা। কারণ আমরা স্বাধীন জাতি, আমরা জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা অর্জন করেছি। মানুষের যে মৌলিক চাহিদা, আমরা বস্তু বাসিন্দা, চিকিৎসা, শিক্ষা, এগুলি ব্যবস্থা করতে চাই। আমি মনে করি এটা আমার একটা কর্তব্য, দেশের জন্য, জাতির জন্য। বৈঠকে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন সকলের সহযোগিতায় চলতি অর্থ বছরে জিডিপি লক্ষ্যমাত্রাও অর্জন করা সম্ভব হবে। আমাদের লক্ষ্য থাকবে আমরা যে 7% প্রবৃদ্ধি নির্দিষ্ট করেছি, এবার আমরা সেটা অর্জন করব। এটা ঠিক যে একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে গ্যাপ পূরণ বেশ কঠিন কাজ, কারণ এবার যেহেতু আমাদের 6-5 আমরা এসে গেছি, কাজে এখানে আমাদের কিন্তু সাধন তোলা বেশ কঠিন, কিন্তু এই কঠিন বা অসাধ্য সাধন করতে বাঙালিরা পারে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভায় ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদী খনন প্রকল্প সহ মোট 2,475 কোটি টাকা ব্যয়ে 4টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়, যেখানে সবচেয়ে বড় প্রকল্প 4 টায়ার জাতীয় ডাটা সেন্টার স্থাপনে ব্যয় ধরা হয়েছে 1,500 কোটি টাকারও বেশি। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। সিলেটবাসীর বহুল প্রত্যাশিত কাজিরবাজার সেতু আগামীকাল যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সেতুর উদ্বোধন করবেন। একই দিন তিনি সিলেট কোম্পানিগঞ্জ ভোলাগঞ্জ সড়ককে জাতীয় মহাসড়কে উন্নীতকরণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। নৌশাদ আহমদ চৌধুরীর ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির। সিলেট নগরীর যানজট নিরসনে সুরমা নদীর উপর কাজিরবাজার সেতু নির্মাণ প্রকল্প হাতে নেওয়া হয়। 2008 সালের মধ্যে নির্মাণ কাজ শেষ করার লক্ষ্য নিয়ে 2005 সালের ডিসেম্বরে তৎকালীন অর্থমন্ত্রী সাইফুর রহমান কাজিরবাজার সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তবে কয়েক বছর কাজ চলার পর 2009 সালের দিকে হঠাৎ করে কাজ বন্ধ হয়ে যায়। পরবর্তীতে আওয়ামী লীগ সরকার পুনরায় নির্মাণ কাজ শুরু করে। এটা নিয়ে অনেকের মধ্যে অনেক সন্দেহ কাজ করেছিল যে আদৌ এই কাজটা শেষ হবে কিনা, কিন্তু মাননীয় অর্থমন্ত্রী মহোদয়, মাননীয় যোগাযোগ মন্ত্রী মহোদয় তাদের আন্তরিক প্রচেষ্টা এবং উদ্যোগের কারণে আমার মনে হয় যে সড়ক জনপথ বিভাগ এই কাজটা সম্পন্ন করতে সক্ষম হয়েছে। এই সেতু নির্মাণের ফলে শিক্ষার্থী সহ সুরমা নদীর উভয় পারের বাসিন্দারা দারুণ খুশি। বর্ষার সময় পানি যখন থাকতো ভয় লাগতো যে নৌকা ডুবে যায় কিনা, আর এখন ব্রিজ হওয়াতে আমরা হেঁটে আসতে পারি বা গাড়ি দিয়েও আসতে পারি, এখন আর কোনো সমস্যা হয় না। আগে খেওয়াতে নৌকায় পারাবার করতে হতো, অনেক রিক্স থাকতো, তারপরে নৌকার জন্য ওয়েট করতে হতো। আর এখন ব্রিজ হওয়ার পরে আমরা এই টাউনের ওই পার সদরে দক্ষিণ বাংলাদেশ সদরে অনেক তাড়াতাড়ি যেতে পারি। 391 মিটার দীর্ঘ এই সেতুটির নির্মাণ ব্যয় ধরা হয়েছিল 45 কোটি টাকা। 2012 সালে পুনরায় নির্মাণ কাজ শুরু হলে 10 বছরে এই প্রকল্পের ব্যয় দাঁড়ায় 189 কোটি টাকায়। যে ঠিকাদারকে কাজ দেওয়া হয়েছিল
এই ঠিকাদার 2011 সালে এই কাজটি ফেলে রেখে চলে যায়। পরবর্তীতে বর্তমান সরকার আবার এই কাজটি 2012 সালে শুরু করে, এই 2015 সালে কাজটি সমাপ্ত করা হয়েছে। জেলা প্রশাসনের শীর্ষ এই কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার ঢাকা থেকে সিলেটে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সেতুর উদ্বোধন করবেন। মাননীয় প্রধানমন্ত্রী, সড়ক বিভাগ সচিব, মাননীয় যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব ওখান থেকে এটা উদ্বোধন করবেন। একই সময় প্রধানমন্ত্রী 441 কোটি টাকা ব্যয়ে 32 কিলোমিটার দীর্ঘ ওসমানী বিমানবন্দর বাইপাস, কোম্পানিগঞ্জ ভোলাগঞ্জ সড়ককে জাতীয় মহাসড়কে উন্নীতকরণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। গাইবান্ধার মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের ব্যবহারের জন্য নেই স্বাস্থ্যসম্মত টয়লেট, আর যেসব প্রতিষ্ঠানে টয়লেট রয়েছে সেগুলো নোংরা ও ব্যবহারের অনুপযোগী। পাশাপাশি নিরাপদ পানি ও সাবানের ব্যবস্থাও নেই অনেক শিক্ষা প্রতিষ্ঠানে। চিকিৎসকরা বলছেন, এতে স্বাস্থ্য ঝুঁকির মুখে রয়েছে ছাত্রছাত্রীরা। গাইবান্ধা থেকে ওবায়দুল ইসলামের ছবিতে হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট। গাইবান্ধা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় প্রায় 1200 শিক্ষার্থীদের জন্য 6টি টয়লেট থাকলেও 3টি ব্যবহার অনুপযোগী, বাকি 3টিও স্বাস্থ্যসম্মত নয়। ময়লা, দুর্গন্ধ তো আছেই, টয়লেট ব্যবহারের পর হ্যান্ড ওয়াশের ব্যবস্থা পর্যন্ত নেই। একই অবস্থা গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয় সহ গ্রামের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর। স্বাস্থ্যসম্মত টয়লেট ও নিরাপদ পানির ব্যবস্থা না থাকায় দুর্ভোগের শেষ নেই শিক্ষার্থীদের। প্রায় সময় দেখা যায় যে বাথরুমের অবস্থা খুব খারাপ, জঘন্য গন্ধ বের হয়। তারপর এখানে হাত ধোয়ার জায়গা আছে কিন্তু সাবান নেই। হ্যান্ড ওয়াশ থাকা দরকার হাত ধোয়ার জন্য, তারপর বেসিন থাকা দরকার। আমাদের স্কুলের প্রধান শিক্ষকের জন্য একটি টয়লেট, 20 জন শিক্ষকের জন্য একটি টয়লেট, কিন্তু আমাদের 1200 ছাত্রের জন্য 3টে টয়লেট। স্বাস্থ্যসম্মত স্যানিটেশনের অভাবে শিক্ষার্থীরা মারাত্মক রোগ ব্যাধিতে আক্রান্ত হতে পারেন বলে মনে করছেন চিকিৎসকরা। এই বয়সের ছেলেমেয়েরা সাধারণত তারা হাইজিনিটি এবং স্যানিটেশন সম্পর্কে খুব একটা অবগত নয়। উপযুক্ত পরিবেশ তাদেরকে তৈরি করে না দেওয়া হয়, সেক্ষেত্রে তারা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হতে পারে, ফুড পয়জনিং হতে পারে। এই পরিস্থিতিতে স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করার আশ্বাস দিলেন এই শিক্ষক। আমরা ব্যক্তিগত উদ্যোগে স্কুলের ফান্ডিং করার চেষ্টা করেছি। আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি যে 6টা টয়লেট করবো, আমরা উজুখানা করবো, নির্দেশন দেওয়া হয়ে গেছে। আর এজন্য শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহেলাকে দায়ী করলেন এই গবেষণা কর্মকর্তা। আমরা এটা ডিডি অফিসে প্রতিবেদন পাঠাই, ওনারা হয়তো ভাইস ভাষা এগুলো দেখে যান। আবার আমাদের যে শিক্ষা প্রকৌশল এনাদের তরফ থেকে এইগুলো দেখার জন্য বলা হয়েছে। ওনারা হয়তো প্রতিষ্ঠান বেশি, যার জন্য আর প্রত্যেক বছরে যে পরিমাণ বাজেট আসে সে পরিমাণ বাজেট দিয়ে মেকআপ হয় না। গাইবান্ধা জেলায় সরকারি বেসরকারি মিলে 367টি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। একটি বেসরকারি সংগঠনের জরিপ মতে এসব প্রতিষ্ঠানে গড়ে 121 জন শিক্ষার্থীর জন্য মাত্র একটি টয়লেট রয়েছে। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। বোকাবাক্সে বন্দি যেন পুরো দুনিয়া। এই টেলিভিশনের মধ্য দিয়েই পুরো পৃথিবীর সংস্কৃতি আর সভ্যতার সাথে পরিচয় ঘটছে শিশু কিশোরদের। আবার এই টেলিভিশনই পরিচয় করাচ্ছে নানা ধরনের সহিংসতার সাথে। সিনেমা কিংবা নাটকে দেখানো অ্যাকশন বা অপরাধমূলক অনুষ্ঠান কী প্রভাব ফেলছে শিশু মনে? সাম্প্রতিক ঘটনা বলছে এ প্রভাব সমাজের জন্য ক্ষতিকর। কিশোর বয়সের আত্মঘাতী সিদ্ধান্তে প্ররোচনা যোগাচ্ছে এই ধরনের অনুষ্ঠান। মনোবিজ্ঞানী মনে করেন এ বিষয়ে প্রয়োজন অভিভাবকের নজরদারি আর রাষ্ট্রের সঠিক নির্দেশনা। পারমিতা হিমের রিপোর্ট। বয়সটাই উচ্ছলতার, কিন্তু পাঠ্যপুস্তকার পরীক্ষার বাইরে এই শিশু কিশোরদের জীবন বন্দি টেলিভিশনের পর্দায়। কি দেখছে তারা টেলিভিশনে? টেলিভিশন আমি 2-3 ঘন্টা দেখি, এবং আমি খেলাধুলাটা বেশি দেখি এবং মুভিটা বেশি দেখি। ছোটবেলা থেকে আমরা অ্যাকশন মুভি দেখে আসছি, তখন মনে করেন আমি নিজে মানুষের মাথার মধ্যে তখন হিউম্যান ব্রেনে তখন সেটা ঘুরঘুর করতে থাকে। তখন মানুষকে বলে আমি এই অ্যাকশনটা একজনকে মারবো। এই মনোবিজ্ঞানী মনে করেন এর বিরূপ প্রভাব পড়ছে তাদের মনে। যে ভায়োলেন্ট রোলটা প্লে করছে মুভিতে বা ভিডিওর মধ্যে, সে নিজেকে ওই জায়গায় প্লেস করে ফেলে, আইডেন্টিফাই করে সেও তখন চেষ্টা করে এই ধরনের কাজ। আগস্ট মাসে পাবনায় মারা যায় 11 বছর বয়সী আরাফাত রহমান। হত্যাকারী প্রতিবেশী 3 শিশুর কাছ থেকে জানা যায় টিভিতে দেখা অপহরণের দৃশ্য অনুকরণ করে তার গলায় ফাঁস লাগিয়েছিল তারা। একই সময়ে নাটোরে এক সহপাঠীকে খুন করে 5 লাখ টাকা মুক্তিপণ দাবি করে এরা।
আটকের পর স্বীকারোক্তিতে তারা বলেছে একটি হিন্দি সিরিয়াল দেখে টাকার জন্য খুনের পরিকল্পনা করেছিল 15 বছর বয়সী এই 3 কিশোর। এদিকে গাজীপুর কিশোর সংশোধন কেন্দ্রে ক্রমেই বাড়ছে অপরাধী কিশোরের সংখ্যা। এবছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত এই সংশোধনাগারে আগত কিশোরের সংখ্যা পর্যবেক্ষণ করে এ তথ্য জানা যায়। তবে সংস্থাটির দায়িত্বরত কর্মকর্তা মনে করেন এই বিষয়ে পর্যাপ্ত গবেষণার অভাব রয়েছে। আমি মনে করি না যে ওটা দিয়ে এই শিশু কিশোরদের মধ্যে অপরাধ প্রবণতার বিস্তৃতিকে বিচার করা যাবে। আমাদের সুসংহত কোনো স্টাডি নেই। তবে এই মনোবিজ্ঞানী মনে করেন সামাজিক নানা অস্থিরতার কারণে বাড়ছে কিশোর অপরাধ। ওরা শিক্ষকদের কাছ থেকে কোনো আদর্শ পায় না, এদের সামনে কোনো স্বপ্ন নাই এবং হতাশাই তাদের সামনে সবচেয়ে বেশি। হতাশার ইম্প্যাক্টটা বা প্রভাবটা বিভিন্নভাবে বিকাশ পেতে পারে তাদের মধ্যে। কেউ হয়তো ক্রাইম করতে পারে, কেউ নিজেকে হার্ম করে, যেমন দেখতে পাই আমরা অনেকে আত্মহত্যা করে। উন্নত দেশগুলোর মতো রেটিং পদ্ধতি চালু করা হলে অভিভাবকদের জন্য সুবিধা হবে বলে মনে করেন এ মনোবিজ্ঞানী। আর এ ব্যাপারে সরকারি নীতিমালা প্রয়োজন বলেও মনে করেন তিনি। জাতীয়ভাবে কিছু নীতিমালা থাকা দরকার। পারমিতা হিন, সময় সংবাদ, ঢাকা। ফলাফল বাতিল করে ডেন্টাল ও মেডিকেলে পুনরায় ভর্তি পরীক্ষার দাবিতে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে সর্বাত্মক ধর্মঘট চলছে। কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের মূল ফটকে তালা লাগিয়ে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। দর্শক, এই মুহূর্তে সেখানে আছেন আমাদের রিপোর্টার মাহমুদ রাকিব। বিস্তারিত জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাকিব। হ্যাঁ সজল, আপনি জানেন যে মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষা বাতিল করে পুনরায় আবার পরীক্ষা নেওয়ার জন্য কিন্তু আজকে 19 দিনের মতো সারা দেশে ভর্তি ইচ্ছুক ছাত্রছাত্রীদের আন্দোলন চলছে। তাদের সাথে একাত্মতা প্রকাশ করে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু আজ ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে দুটি ছাত্র সংগঠন। তারই সমর্থনে কিন্তু আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি দেখতে পাচ্ছেন যে কলা ভবনের যে প্রধান গেট, সেই গেট কিন্তু বন্ধ করে এখানে কিন্তু সমাবেশ করছে প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্য। এখানে কিন্তু তারা মেডিকেল ভর্তি ছাত্রছাত্রীরা রয়েছে, তাদের যে দাবি রয়েছে সেই দাবির সঙ্গে পুরোপুরি একমত হয়ে তারা কিন্তু বলছে যে কোনো মূল্যে এবারে যে ভর্তি পরীক্ষা হয়েছে এবং যার মাধ্যমে ইতিমধ্যেই দেশের সব মেডিকেল কিন্তু নতুন করে পরীক্ষা নেওয়ার জন্য একটি দাবি এখানে তারা করছেন। এবং আপনি জানেন যে শুধু ঢাকা বা বিশ্ববিদ্যালয়ে আমরা খবর নিয়ে জেনেছি দেশের অন্যান্য যতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়, সরকারি কলেজ রয়েছে সেসব জায়গায় কিন্তু আজকে ছাত্র ধর্মঘট পালন হচ্ছে। আমি কিন্তু এখানকার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা সাধারণ ছাত্রছাত্রী আছে তাদের সাথে কথা বলে দেখেছি, তারাও কিন্তু বলছেন যে তারাও আজকে এই ছাত্র ধর্মঘটের সঙ্গে তারাও সমর্থন জানিয়েছেন এবং তারাও কিন্তু কোনো ক্লাসে তারা অংশগ্রহণ করছেন না। এমনকি সাধারণ যে পরীক্ষা রয়েছে সেসব পরীক্ষাও কিন্তু আজ এখানে হচ্ছে না। তো সব মিলিয়ে কিন্তু শান্তিপূর্ণভাবেই কিন্তু আজকের শান্তিপূর্ণভাবেই এই ছাত্র ধর্মঘট চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব জায়গায়। আপনি জানেন যেখানে কিন্তু যে 4টি দাবি দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে লাগাতার প্রশ্নপত্র রোধ, ফাঁসকৃত প্রশ্নে অনুষ্ঠিত মেডিকেল ও ডেন্টালের ভর্তি পরীক্ষা বাতিল সহ মোট 4টি দাবিতে তারা আজকের এই মূলত আন্দোলন করছেন। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু যারা আজকের এই ছাত্র ধর্মঘট ডেকেছে সেই ছাত্র ধর্মঘট ডাকার যেসব নেতৃবৃন্দ রয়েছেন ছাত্র সংগঠনে তারা কিন্তু এখানে এখন এই ছাত্র ধর্মঘটের ফলাফল বাতিল করে ডেন্টাল ও মেডিকেল পরীক্ষার পুনঃপরীক্ষার দাবিতে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে সর্বাত্মক ধর্মঘট চলছে। সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মসূচি পালিত হচ্ছে এ বিষয়ে জানাতে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী মাহমুদ রাকিব। এদিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশালে চলছে মেডিকেলে ভর্তি ইচ্ছুক ছাত্রদের অবস্থান ধর্মঘট। প্রগতিশীল ছাত্র জোট এবং ছাত্র ঐক্য ও আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে। সকাল 9:30টায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের সামনে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। এতে ব্যানার ফেস্টুন সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় বক্তারা অবিলম্বে পরীক্ষা ও ভর্তি বাতিল করে পুনরায় ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানান। এদিকে প্রগতিশীল ছাত্র জোট এবং ছাত্র ঐক্য নতুন করে ভর্তি ইচ্ছুকদের সঙ্গে আন্দোলনে যোগ দিয়েছে। 14তম দিনের মতন আমাদের আন্দোলন পালন করতেছি। তো আমাদের দাবি একটাই, বাংলাদেশ মানুষ সবাই জানে, ঠিক আছে, জাতীয় ধর্ম নির্বিশেষে সবাই আমাদের সাথে আছে, জানে যে আমরা এই পরীক্ষা যে প্রশ্ন ফাঁস হয়েছে আমরা এর অপোজিট দাঁড়াইছি। আমরা চাই যে একটা রি এক্সাম হোক। আজকে আমাদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ সম্পূর্ণ শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে আজকে আমাদের সাথে একাত্মতা ঘোষণা করছে। যে প্রশ্ন তো আগেই সবাই পেয়ে গেছে, তো মেধাবীরা এখানে খুব কমই দেখা গেছে যে মেধাবীরা চান্স পাইছে। তো এই পরীক্ষাটা যেন বাতিল হয়, আমরা যেন আবার পরীক্ষা দেওয়ার সুযোগ পাই, এইটাই আমাদের দাবি।
গ্রিন টেকনোলজিকে কাজে লাগিয়ে এখন দেশেই নির্মিত হচ্ছে পরিবেশ বান্ধব কারখানা ও আবাসিক ভবন। কম খরচে দীর্ঘস্থায়ী এসব আধুনিক ভবন দেশের দুর্যোগপ্রবণ এলাকায় নিরাপদ আবাসনের নিশ্চয়তা দেবে বলে জানালেন এ খাতের উদ্যোক্তারা। পাশাপাশি বিল্ডিং অটোমেশনকে কাজে লাগিয়ে ভবনের সার্বিক ব্যবস্থাপনায় জ্বালানি সাশ্রয় ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে বলেও মনে করছেন তারা। আর এসব স্মার্ট টেকনোলজিকে কাজে লাগিয়ে ভবন ব্যবস্থাপনায় জ্বালানির অপচয় রোধ ও নবায়নযোগ্য উৎসের ব্যবহার বাড়ানোর পরামর্শ এ খাতের বিশেষজ্ঞদের। বিস্তারিত দেখুন এজি মাহমুদের প্রতিবেদনে। এভাবেই একের পর এক ইপিএস স্যান্ডউইচ প্যানেল বসিয়ে তৈরি হচ্ছে বাড়ির দেয়াল। বাইরে বিশেষ ধাতব পাত ও ভেতরে পলিস্ট্রেন জাতীয় পদার্থ দিয়ে নির্মিত এই প্যানেল জোড়া দিয়ে এমন একটি বাড়ি তৈরি করতে সময় লাগবে মাত্র 7 থেকে 8 ঘন্টা। এতে প্রয়োজন হচ্ছে না কোনো সিমেন্ট, রড, ইট, কংক্রিট কিংবা অন্যান্য নির্মাণ সামগ্রী। ফলে ভবনের নির্মাণ ব্যয় কমার সঙ্গে সঙ্গে থাকছে আগুন, তাপ ও শব্দ প্রতিরোধের সুবিধা। শুধু তাই নয়, সাধারণ ভবনের নির্মাণ উপকরণের তুলনায় কম ওজনের এই প্যানেল ভূমিকম্প প্রবণ ও বন্যা কবলিত এলাকায় বসবাসকে নিরাপদ করে তুলবে বলে জানালেন প্রস্তুতকারকরা। টিনেরই ঘর যদি পার্টলি সেমি পাকা করে উপরে টিন দেই, সেটা যে কস্ট, তার থেকে অনেক কস্ট এটা কম পড়ে। এই যে প্রোডাক্টটা খুব কম সময়ের মধ্যে এটা তৈরি করা গেল বাস উপযোগী এবং টেকসই, ট্রান্সফারেবল, যে কোনো সময় ডিসমেন্টাল করে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া যাচ্ছে। এমনই পরিবেশ বান্ধব আবাসন ও কারখানা ভবনের ব্যবস্থাপনায় জ্বালানি সাশ্রয়ে কাজ করছে বিল্ডিং অটোমেশন। এই প্রযুক্তিতে মোবাইল কিংবা ট্যাবের একটি অ্যাপসের মাধ্যমে পুরো ভবনের আলোর ব্যবহার, তাপমাত্রা নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব বলে জানালেন উদ্যোক্তারা। এছাড়াও রয়েছে গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে 24 ঘন্টার পর্যবেক্ষণের ও সিকিউরিটি অ্যালার্মের ব্যবস্থা। অটোমেশন শুনলে অনেকে ভাবে যে খুব লাক্সারিয়াস প্রোডাক্ট, প্রচুর এক্সপেন্সিভ। আসলে না, আমরা একটা সিম্পল একটা বাসা 10,000 টাকা থেকে শুরু করতে পারি এবং এটা 50,000 টাকার মধ্যে ফুল একটা ফ্ল্যাট আমরা কমপ্লিট করে দিতে পারি। আর অ্যাপসটা আমরা টোটালি ফ্রি করে দিই, বেসিক অ্যাপসটা। এটা কাস্টমারের চাহিদা মতো আমরা তৈরি করে দিই। ভবনে ব্যবহৃত বিদ্যুতের 60%ই বাতি জ্বালাতে খরচ হয় উল্লেখ করে বিশেষত আলোক নিয়ন্ত্রণে জ্বালানি সাশ্রয়ী বিল্ডিং অটোমেশন প্রযুক্তির ব্যবহার বাড়ানোর গুরুত্ব দিলেন এ খাতের বিশেষজ্ঞরা। এছাড়াও বহুতল আবাসিক ভবন, কারখানা ও হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থায় স্মার্ট টেকনোলজির ব্যবহার বাড়ানোর কথাও জানালেন তারা। স্মার্ট টেকনোলজি চলে আসে তাইলে আর ওই ইনফরমেশনটা আমাকে ওই টিপ দিয়ে জানতে হবে না, ওই ইনফরমেশনটা অটোমেটিক্যালি চলে আসবে আমার এখানে। অটোমেশন যেটা আমরা বলতে চাইতেছি যে বাড়ি ঘরের আমি যখন ঢুকবো তখন বাতিটা জ্বলবে, আমি যখন বেরিয়ে যাব বাতি নিভে যাব। জ্বালানির খরচ কমিয়ে ভবনে অটোমেশনের ব্যবহার বাড়াতে জনসচেতনতা ও প্রচার প্রচারণা বাড়ানোর কথাও জানিয়েছেন বিশেষজ্ঞরা। যদি মানুষ এটার উপকারিতা বুঝতে পারে। এজি মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। আগামী 2 বছরের মধ্যে পুরো ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। গতকাল রাজধানীর একটি হোটেলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে উত্তর সিটি কর্পোরেশনের সমন্বয় সভায় এসব কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ডিএমপি কমিশনার ব্যক্তিগত উদ্যোগে গড়ে ওঠা সিসিটিভি জোনগুলোকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে সমন্বয় করে পরিচালনার অনুরোধ জানান। তাদের মতে পুরো শহরকে সিসি ক্যামেরার সঠিক ব্যবস্থাপনার আওতায় আনা গেলে অপরাধের পরিমাণ শতকরা 90% পর্যন্ত কমিয়ে আনা সম্ভব হবে। যেসব এলাকায় সিসিটিভি আছে প্রত্যেক বাড়ির মালিক, অফিসের স্বত্বাধিকারী, প্রত্যেকটা অফিসের মালিক আমরা অনুরোধ করবো যে আপনারা সিসিটিভি লাগাবেন, অবশ্যই সেটা রাস্তাকে কভার করতে হবে। বিপরীত বিভাগগুলো আছে, ডিপ্লোম্যাটিক অফিসগুলো আছে, হাই কমিশনগুলো আছে, এখানে যাতে মেইন রাস্তা কভার হয় আমাদের অফিসারদের দায়িত্ব দিয়েছি এটা দেখার জন্য। সবার সাথে আলোচনা করে এই কাজগুলো আমাদের করতে হবে। সব সোসাইটিগুলো নিয়ে আমরা একটা সিকিউরিটি টিম করতে পারি কিনা। আমরা ডিএনসিসি থেকে আমরা একটি কন্ট্রোল রুম করব। সেই কন্ট্রোল রুম থেকে আমরা এক পর্যায়ে 2 বছরের মধ্যে ঢাকা শহরের প্রত্যেকটি রাস্তাঘাট, বাড়িঘর পর্যন্ত যেন দেখা যায়, কন্ট্রোল করা যায় ট্যাক্স রেভিনিউর আন্ডারে, সেই জায়গা পর্যন্ত যেতে চাই এবং আগামী বছর আমাদের এই কন্ট্রোল রুমটা হবে। সময় সংবাদ আরো থাকছে। 9 অক্টোবর আইসিসির সভায় দেশের ক্রিকেটে চলমান অস্থিরতার বিষয়টি তুলে ধরবে বিসিবি। আজ দুপুরে সভায় বসবে বোর্ড। শরীয়তপুরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে ইলিশ ধরছেন জেলেরা। তবে
পর্যাপ্ত সরকারি সাহায্য না পেয়ে পেটের দায়ে মাছ ধরছেন বলে জানিয়েছেন তারা। এদিকে লোকবল সংকট ও দ্রুতগামী নৌযান না থাকায় অভিযান ব্যর্থ হচ্ছে বলে জানিয়েছে মৎস্য বিভাগ। আর জেলা প্রশাসন বলছে নিষেধাজ্ঞা অমান্যকারীদেরকে আইনের আওতায় শাস্তি দেওয়া হচ্ছে। মফিজুর রহমান রিপনের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ইলিশের অভয় আশ্রম শরীয়তপুরের 4 উপজেলার পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে মা ইলিশ নিধন করছে শত শত জেলে নৌকা। 25 সেপ্টেম্বর থেকে 9 অক্টোবর পর্যন্ত প্রজনন মৌসুম হওয়ায় ইলিশ ধরা নিষিদ্ধ করে সরকার। আর নিষেধাজ্ঞা অমান্য করেই মহা উৎসবে ইলিশ ধরছেন জেলেরা। তবে সরকারি সাহায্য পর্যাপ্ত না হওয়ায় ঋণ পরিশোধ সহ পেটের দায়ে অনেকটা বাধ্য হয়েই মাছ ধরছেন বলে জানিয়েছেন তারা। সংসার চালানোর জন্য কোনো যোগ্যতা নেই, যার জন্য আমরা নদীতে মাছ ধরি। সরকার যে চাল দেয়, এই চাল তো আমরা ঠিক মতো পাই না। শুধু চাউলেই তো আমাদের সমস্যা শেষ হয় না। মহাজনরা যে টাকা পয়সা আনছে, লোন দিয়েছে, লোনের কারণে তো মনে করেন মাছ না ধরতে পারলে তো আমরা লোন দিতে পারতাম না। এদিকে লোকবল সংকট এবং দ্রুতগামী নৌযান না থাকায় অভিযান সফল করা যাচ্ছে না বলে জানিয়েছে মৎস্য বিভাগ। এর রক্ষাকল্পে সবারই যার যার অবস্থান থেকে সম্পূর্ণ রকম সাহায্য করতে হবে, যাতে আমরা আমাদের জাতীয় মাছটাকে টিকিয়ে রাখতে পারি। দ্রুতগামী ভেহিকেল এবং আরো জনবল কিভাবে সাপোর্ট দেওয়া যায় এই কর্মসূচিতে সফল করার জন্য, এটা আমি আমার পক্ষ থেকে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব। অবশ্য জেলা প্রশাসন বলছে অভিযানে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ফেলা সহ জেলেদের জেল জরিমানা করা হচ্ছে। বেশ কিছু মোবাইল কোর্ট পরিচালনা করেছি এবং এর সঙ্গে যারা সংশ্লিষ্ট তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। শরীয়তপুরে লক্ষাধিক জেলে রয়েছেন, আর বর্তমানে প্রতিদিন প্রায় 10,000 জেলে নদীতে মাছ ধরছেন। সময় সংবাদ, শরীয়তপুর। দেশে বৌদ্ধ ধর্মীয় ঐতিহাসিক স্থানগুলোকে কেন্দ্র করে পর্যটন শিল্পের বিকাশ ও দক্ষিণ এশিয়ার বুদ্ধিস্ট ভ্রমণ এলাকাগুলোর সঙ্গে বাংলাদেশকে সম্পৃক্তকরণ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে পর্যটন মন্ত্রণালয়। 27 ও 28 অক্টোবর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে UNWTO এবং সরকারের যৌথ উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। গতকাল রাজধানীর হোটেল অবকাশে এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমের প্রধানদের সাথে মতবিনিময়কালে এ তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার প্রধানরা ছাড়াও বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশের পর্যটন শিল্পের প্রচার ও প্রসারে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন মন্ত্রী। বাংলাদেশে অন্যতম বুদ্ধিস্ট সার্কিট ট্যুরিজম ডেস্টিনেশন হিসেবে এটিকে আমরা পরিচিত করব এবং সেটি আমরা সমানভাবে আগামী দিনে সেটি সেলেবল প্রোডাক্ট হিসেবে এনশিওর করব। 500-এর মতন একাডেমিশিয়ান থেকে শুরু করে, রিসার্চার থেকে শুরু করে, আমাদের বাংলাদেশের পার্টিসিপেন্ট থেকে শুরু করে, বিভিন্ন ফেইথ গ্রুপ থেকে শুরু করে তারা এখানে অংশগ্রহণ করবেন এই কনফারেন্সে। 15 দেশকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আমরা আশা করি যে আপনাদের মিডিয়ার কোঅপারেশন আমাদের সবচেয়ে বড় প্রয়োজন। মিডিয়া আমাদেরকে মানুষের কাছে পৌঁছানোর জন্য সাহায্য করবেন। যশোরে দিনরাত চলছে শারদীয় দুর্গোৎসবের প্রতিমা তৈরির কাজ। দেবী দুর্গাকে সাজাতে অক্লান্ত পরিশ্রম করছেন ভাস্কররা। তবে কারিগররা বলছেন বৈরী আবহাওয়ার কারণে প্রতিমা তৈরির কাজ আগালেও রং তুলির কাজ এখনো অনেকটাই বাকি। তবুও নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিমা মণ্ডপগুলোতে পৌঁছে দেওয়ার আশা করছেন তারা। জুয়েল মৃধার তথ্য ও শেখ জালাল উদ্দিনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দেবীর আগমনের বাকি মাত্র আর কটা দিন। অন্যান্য বছর এই সময় প্রতিমা তৈরির কাজ অনেকটা এগিয়ে গেলেও বৈরী আবহাওয়ায় এবছর পিছিয়ে পড়েছে প্রস্তুতি। তবুও দিনরাত এক করে দেবীকে সাজিয়ে তোলার প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন কারিগররা। বৃষ্টি হওয়াতে আমরা সময় মতো কাজে হাত দিতে পারিনি, বিভিন্ন অসুবিধে, গ্রাম্য একটা ব্যাপার আছে। কাল পরশুর ভিতরে আপনার রং আমরা করে দিয়ে ছাড়িয়ে দিতে পারবো, ইচ্ছা আছে, কিন্তু বৃষ্টির জন্য আমাদের এটা পিছিয়ে গেছে। এবার আমাদের কাজের চাহিদা খুব বেশি, দিন রাত মানে কাজ করতে হইতেছে। আমাদের এই বছরটা বৃষ্টির কারণে একটু কাজের সমস্যা হয়েছে, ভক্তদের ঠাকুর দেওয়া একটু সমস্যা হয়ে যাচ্ছে, কাজে খুব ব্যস্ত এখন। 19 অক্টোবর শুরু হবে ষষ্ঠী পূজার লগ্ন, 20 অক্টোবর সপ্তমী এবং 21 অক্টোবর মহা অষ্টমী, সন্ধি পূজা এবং কুমারী পূজা। 22 অক্টোবর আমাদের মহানবমী এবং বিজয় দশমী কৃত। আমাদের ওই দিনের যে সকল মা বোনেরা সবাই এখানে আসবেন এবং মায়েকে প্রদক্ষিণ করে আমাদের পূজা সমাপ্ত হবে এবং ওই রাত্রে আমাদের দুর্গা দেবীর
বিসর্জন হবে। এবছর যশোর জেলায় 636টি মন্দিরে শারদীয় দুর্গোৎসবের আয়োজন করা হচ্ছে। এবার অন্যান্য বছরের তুলনায় রঙের ব্যবহারেও বৈচিত্র্য এসেছে বলে জানিয়েছেন কারিগররা। সময় সংবাদ, যশোর। দেশের বাইরের খবর। সিরিয়ায় আইএস এর 12টি অবস্থানে রুশ বিমানগুলো আঘাত হানতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার চালানো এই হামলায় জঙ্গিদের প্রশিক্ষণ কেন্দ্র ও অস্ত্র গুদাম সহ বেশ কিছু স্থাপনা গুড়িয়ে দেওয়া হয় বলেও দাবি করে রুশ সরকার। এছাড়া ইরাক চাইলে দেশটিতে আইএস দমনে বিমান হামলা চালাতে রাশিয়া প্রস্তুত বলে জানিয়েছেন রুশ সংসদীয় স্পিকার ভ্যালেন্তিনা মাতভিয়েনকো। এদিকে রুশ যুদ্ধবিমানে তুরস্কের আকাশসীমা লঙ্ঘন নিছক দুর্ঘটনা নয় বলেই মনে করছে নেটো। মঙ্গলবার রাতে এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সিরিয়ায় আইএস জঙ্গিদের দখল করে রাখা দেইর এজ-জোর ও ইদলিবে অন্তত 20 দফা হামলা চালিয়েছে রাশিয়ার যুদ্ধ বিমানগুলো। এ সময় কমপক্ষে 12টি আইএস অবস্থানে আঘাত হানতে সক্ষম হয় রুশ বাহিনী। এগুলোর মধ্যে রয়েছে আইএসের অস্ত্র গুদাম, প্রশিক্ষণ কেন্দ্র সহ বেশ কিছু স্থাপনা। এছাড়াও রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরো দাবি করে হামলা থেকে বাঁচতে জঙ্গিরা আশপাশের মসজিদগুলোতে আশ্রয় নিচ্ছে। শুধু তাই নয়, মসজিদে অস্ত্র আর গোলাবারুদ মজুত করছে বলেও দাবি তাদের। ইতোমধ্যে দাবির সপক্ষে একটি ভিডিও প্রকাশ করেছে রুশ সরকার। এ পরিস্থিতিতে রাশিয়ার সংসদীয় স্পিকার ভ্যালেন্তিনা মাতভিয়েনকো জানিয়েছেন, প্রয়োজনে সিরিয়ার মতো ইরাকেও ইসলামিক স্টেট জঙ্গিদের বিরুদ্ধে বিমান হামলা চালাতে পারে রাশিয়া। তবে সেজন্য ইরাক সরকারকে রুশ সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে সহায়তা চাইতে হবে। যদি আনুষ্ঠানিকভাবে ইরাক সরকার অনুরোধ করে আইএস নির্মূলে আমাদের সহায়তা প্রয়োজন, তাহলে আমরা তা গুরুত্বের সাথে বিবেচনা করব। আরেকটি বিষয় হচ্ছে, সিরিয়ায় বাশার আল আসাদের চলে যাওয়া কোনো সমাধান আনবে না, কারণ দেশটির মূল সমস্যা জঙ্গিবাদ। ওই দানবকে ধ্বংস করতে সবাইকে যৌথভাবে কাজ করতে হবে। এদিকে রুশ যুদ্ধবিমানের তুরস্কের আকাশসীমা লঙ্ঘনকে অপ্রত্যাশিত বর্ণনা করে নেটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ বলেন, নেটো আকাশসীমা লঙ্ঘনের ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে। এছাড়া নেটোর সাথে রাশিয়ার সাম্প্রতিক উত্তেজনা কমাতে রুশ সরকারের প্রতি আহ্বান জানান তিনি। রাশিয়ার যুদ্ধবিমান দীর্ঘ সময় ধরে তুরস্কের আকাশসীমায় ছিল এবং তারা এর যুক্তিযুক্ত কোনো ব্যাখ্যা দিতে পারেনি। রাশিয়ার এই আচরণ মধ্যপ্রাচ্য পরিস্থিতি আরো অস্থিতিশীল করে তুলতে পারে। আমি আশা করি ভবিষ্যতে এই ধরনের ঘটনা আর ঘটবে না। ন্যাটো মহাসচিবের এই বক্তব্যের মধ্যেই বেলজিয়াম সফরে গিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান জানালেন, তুরস্কের মতো বন্ধু হারালে রাশিয়ার জন্য তার পরিণতি ভালো হবে না। তাদের ভাবা উচিত, তুরস্কের মতো মিত্রকে হারানো তাদের জন্য কি ক্ষতি বয়ে আনতে পারে। রাশিয়া সিরিয়ায় আসাদকে নির্লজ্জভাবে সমর্থন দিয়ে যাচ্ছে, আবার একই সাথে আমাদের আকাশসীমাও লঙ্ঘন করছে। রাশিয়াকে সাবধান করে বলছি, এ ধরনের আচরণ আমরা মোটেই সহ্য করব না। এর আগে রাশিয়ার পক্ষ থেকে বলা হয়, শনিবার খারাপ আবহাওয়া এবং বিমান চালনার ভুলের কারণে তাদের বিমান কয়েক সেকেন্ডের জন্য তুরস্কের আকাশসীমায় ঢুকে পড়ে। এছাড়া দ্বিতীয়বার আকাশসীমা লঙ্ঘনের সোমবারের তোলা অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় রাশিয়া। রঞ্জন শুভ্র, সময় সংবাদ। খেলার খবর। বিদেশি দলগুলো বাংলাদেশ সফর স্থগিত করার কারণে দেশের ক্রিকেট অঙ্গনে দেখা দিয়েছে অস্থিরতা। আর তাই আসন্ন আইসিসির সভায় এ ব্যাপারে ক্রিকেট খেলুড়ে দেশগুলোর সাথে এ আলোচনা করে ইতিবাচক দিক বের করতে পারবে বলে বিশ্বাস বিসিবির সহসভাপতি মাহবুবুল আনামের। এছাড়াও ফিউচার ট্যুর প্ল্যান এফটিপির বাইরে বড় দলগুলোর বিপক্ষে বেশি খেলার বিষয়েও আইসিসি সভায় বিসিবি আলোচনা করবে বলে জানান তিনি। অস্ট্রেলিয়ার পর দক্ষিণ আফ্রিকার নারী দলের বাংলাদেশ সফর স্থগিত হওয়ায় হঠাৎ করেই দেশের ক্রিকেট অঙ্গনে দেখা দিয়েছে অস্থিরতা। যদিও বিসিবির প্রত্যাশা শিগগিরই বাংলাদেশের ক্রিকেট আকাশের এই মেঘ কেটে যাবে, কিন্তু তার আগে বিদেশি দলগুলোর পাশাপাশি ফেরাতে হবে আইসিসিরও আস্থা। আর আগামী সপ্তাহে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সভায় জানিয়ে বিশেষভাবে সদস্য দেশগুলোর সঙ্গে আলোচনার পাশাপাশি নিজেদের অবস্থান তুলে ধরবে বিসিবি। মিটিংয়ে এজেন্ডা ভিত্তিক আলোচনা হয়, তবে এজেন্ডার বাইরেও আলোচনা করার সুযোগ রয়েছে। আমাদের প্রেসিডেন্ট এ বিষয়ে উনি আইসিসি এবং অন্যান্য দেশগুলোর সাথে দ্বিপাক্ষিক আলোচনা করবেন, যেটা স্বাভাবিক, এবং আমরা ওটা অবশ্যই করব এবং আমাদের অবস্থানটি আমরা সঠিকভাবে তুলে ধরব। বিশ্বকাপ থেকে শুরু করে দেশের মাটিতে অনুষ্ঠিত সবশেষ সিরিজেও মাশরাফি সাকিবরা দেখিয়েছে দারুণ সফলতা। আন্তর্জাতিক ক্রিকেটে ধীরে ধীরে টাইগাররা নিজেদের নতুন পরাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত করছে। তাই বাংলাদেশের ক্রিকেটের এই অগ্রযাত্রা যেন বাধাগ্রস্ত না হয়, তা আসন্ন সভাতে আইসিসির সামনে তুলে ধরবে বিসিবি। আমরা অবশ্যই এটা প্রমাণ করতে চাবো যে বাংলাদেশের মতো দলের যত বেশি আরো খেলা করতে পারবে, দলের উন্নতিটা আরো বেশি প্রজ্বলিত হবে।
যে কোনো দলই তার চেয়ে উঁচু দলের সাথে যত খেলবে দল তত ভালো করবে এবং বাংলাদেশ একটা মার্কেটেবল প্রোডাক্ট, এই দুটো জিনিসই আমরা অবশ্যই ধরে তুলব। এদিকে বর্তমানে এফটিপি বা ফিউচার ট্যুর প্ল্যান 5 বছরের জন্য হলেও এতে পরিবর্তন আসছে বলে জানান বিসিবির এই সহসভাপতি। একে অপরের সাথে হোম অর অ্যাওয়েতে খেলতে হবে ওভার এ পিরিয়ড অফ এ 4 ইয়ার সাইকেল, এবং সেই ট্যুরগুলো দ্বিপাক্ষিক ভিত্তিতে আলোচনার ভিত্তিতে এটা হচ্ছে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে আজ দুপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির 12তম সভা অনুষ্ঠিত হবে মিরপুরের বিসিবি কার্যালয়ে। এই সভায় বিসিবির সহ পরিচালকরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। সভার সভাপতিত্ব করবেন নাজমুল হাসান পাপন। এবারের সভায় সবচেয়ে গুরুত্ব পাবে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের পর ও দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলের নিরাপত্তার কারণে বাংলাদেশ সফর স্থগিত প্রসঙ্গ। এছাড়াও থাকছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল-এ বিদেশি খেলোয়াড় এবং আয়োজনের নানা দিক, জেলায় জেলায় কোচ নিয়োগ, গ্রাউন্ডসম্যানদের বেতন বৃদ্ধির ব্যাপার ছাড়াও বেশ কয়েকটি বিষয় গুরুত্ব পাবে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। হজ করে দেশে ফিরে লাগেজের অপেক্ষায় দিনের পর দিন বিমানবন্দরেই অবস্থান করতে হচ্ছে অনেক হাজিকে। কর্তৃপক্ষ বলছে তারা কিছুই জানেন না। চট্টগ্রামে ইসলামী সংগঠনগুলোর মধ্যে গোপন আতাতের অভিযোগ। অস্ত্র তৈরির প্রশিক্ষণও একই জায়গায় কারিগরদের সন্ধানে মাঠে নামল পুলিশ। গ্রিন টেকনোলজিকে কাজে লাগিয়ে এখন দেশেই নির্মাণ হচ্ছে পরিবেশ বান্ধব কারখানা ও আবাসিক ভবন। নিরাপদ আবাসনের নিশ্চয়তা মিলবে জানালেন উদ্যোক্তারা। সিলেটে কাজিরবাজার সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে আগামীকাল। ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এবং শরীয়তপুরে পেটের দায়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরছেন জেলেরা। লোকবল সংকট ও দ্রুতগামী নৌযান না থাকায় ব্যর্থ হচ্ছে অভিযান, বলছে মৎস্য বিভাগ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।